সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের একটি গদ্য নিয়ে আলোচনা করব। গদ্যটির নাম নিয়তি, লিখেছেন হুমায়ুন আহমেদ। তো চলো শিক্ষার্থীরা, এখান থেকে আজকে আমরা যা যা শিখতে পারবো তা প্রথমেই জেনে নেওয়া যাক। আজকের পাঠে আমরা শিখতে পারবো এই যে নিয়তি গদ্য যিনি লিখেছেন অর্থাৎ এই হুমায়ুন আহমেদ সম্পর্কে আজকে আমরা জানতে পারবো, অর্থাৎ লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব এবং এই যে নিয়তি গদ্যটি লেখক কেন লিখেছেন, কি উদ্দেশ্যে লিখেছেন, বা এই যে নিয়তি গদ্যটি, এই গদ্যটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। বেশ কিছু কঠিন শব্দ আছে, সেগুলোর অর্থ আমরা জানবো এবং এই গদ্যের মূল ভাবও আজকে আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 13ই নভেম্বর 1948 সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। হুমায়ুন আহমেদের পিতার নাম ফয়জার রহমান আহমেদ এবং মাতার নাম আয়েশা ফয়েজ। তিনি মাধ্যমিক পাশ করেন বগুড়া জেলা স্কুল থেকে 1965 সালে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন 1966 সালে ঢাকা কলেজ থেকে। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রসায়ন বিষয়ে। হুমায়ুন আহমেদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও তিনি কিন্তু পরবর্তীতে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এবং শিক্ষকতা পেশা তিনি ছেড়ে দেন। শিক্ষার্থীরা, হুমায়ুন আহমেদ বহু গুণের অধিকারী ছিলেন, অর্থাৎ তার বহু প্রতিভা ছিল। তিনি কিন্তু একাধারে কথা সাহিত্যিক, নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। হুমায়ুন আহমেদ 2 শতাধিক গ্রন্থের রচয়িতা। তিনি বেশ কিছু উপন্যাস লিখেছেন। তার মধ্যে নন্দিত নরকে, নীল অপরাজিতা, প্রিয়তমেষু, জয় জয়ন্তী, অয়ময় উল্লেখযোগ্য। তিনি বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেমন ধরো শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা ইত্যাদি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন। তিনি কিন্তু 21 পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তোমরা অনেকেই জানো হুমায়ুন আহমেদ ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালের 19 জুলাই মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, হুমায়ুন আহমেদ আমাদের জন্য লিখে রেখে গেছেন অসংখ্য গ্রন্থ। তিনি নির্মাণ করে গেছেন বেশ কিছু চলচ্চিত্র, যা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবার আমরা হুমায়ুন আহমেদ রচিত নিয়তি যে গদ্যটি আছে সেই গদ্যটি আলোচনা করি। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তির মহানন্দ। নিয়তি হুমায়ুন আহমেদের একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। এখানে হুমায়ুন আহমেদ তার ছোটবেলার যে স্মৃতি, সেই স্মৃতির কিছুটা অংশ আলোচনা করেছেন। জগদল নামেও একটা জায়গায় হুমায়ুন আহমেদ তার ছোটবেলার কিছুটা সময় কাটিয়েছেন। তিনি তার বাবার অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবার চাকরি সূত্রে জগদলের একটি পুরাতন বাড়িতে হুমায়ুন আহমেদ এবং তার পুরো পরিবার ওখানে গিয়ে থাকতেন। তখনকার সময়ের চিত্র কিন্তু আমরা এই নিয়তি গল্পটি পড়লে বুঝতে পারবো। এই অংশটুকুতে আমরা দেখতে পেলাম জগদলের দিনগুলো হুমায়ুন আহমেদের বেশ আনন্দে কেটেছে। তার প্রধান কারণ হচ্ছে সেখানে তার স্কুল ছিল না। যেহেতু সেখানে তার কোনো স্কুল ছিল না, সেহেতু তিনি বেশ আনন্দেই ছিলেন। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন। বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। দোতলাটা তালাবদ্ধ, শুধু দোতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ, কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি, ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা। জগদলের যে বাড়িতে হুমায়ুন আহমেদ তার পুরো পরিবার নিয়ে থাকতেন, সেই বাড়িটি একটি মহারাজার বাড়ি, অর্থাৎ আমরা ধরে নিতে পারি সেটি একটি পুরাতন জমিদার বাড়ি। মহারাজা এখন আর সেখানে থাকেন না, তিনি ইন্ডিয়াতে চলে গেছেন এবং
যে বাড়িটিতে হুমায়ুন আহমেদ থাকেন সেই বাড়িটির একতলায় হুমায়ুন আহমেদ তার পুরো পরিবার নিয়ে থাকেন এবং দোতলা তালাবদ্ধ। মহারাজা ইন্ডিয়াতে চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি যাওয়ার আগে আসবাবপত্র কিছুই নিয়ে যাননি। দোতলায় তিনি তার আসবাবপত্র রেখে গেছেন এবং নিচতলায় বেশ কিছু ঘর তিনি তালাবদ্ধ করে রেখে গেছেন, তার আসবাবপত্র সেখানে আছে। এই যে মহারাজার বাড়িতে হুমায়ুন আহমেদ আছেন, এই বাড়িটি কিন্তু পাকিস্তান সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। পাকিস্তান সরকারের হাতে এই বাড়িটি চলে এসেছে। ওই মহারাজার নাম আমার জানা নেই, মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো। জঙ্গলের ভেতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতের চিঠি ছেপে পাঠানোর জন্য মিনি সাইজের একটা ছাপাখানা। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই। হুমায়ুন আহমেদ যে মহারাজার বাড়িতে থাকতেন তিনি অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন এবং অত্যন্ত ক্ষমতাশীল মানুষ ছিলেন। হুমায়ুন আহমেদ তিনি যখন বাড়ি ঘুরে ঘুরে দেখতেন তখন তিনি দেখতে পেলেন যে ওই যে বাড়িটি, ওই বাড়িতে একটি ছাপাখানা আছে। আগের দিনে দেখা যেত জমিদারেরা দাওয়াতের চিঠি প্রেরণ করত, অন্য কাউকে দাওয়াতের চিঠি প্রেরণ করত। তো দাওয়াতের চিঠি প্রেরণ করার জন্য তিনি একটি ছাপাখানা রেখেছিলেন, ছোটখাটো ছাপাখানা। হুমায়ুন আহমেদ আরেকটি জিনিসও লক্ষ্য করলেন, সেটা হচ্ছে ইলেকট্রিসিটির জন্য নিজস্ব জেনারেটর ছিল। তৎকালীন সময়ে তোমরা চিন্তা করে দেখো কতটুকু শৌখিন এবং কতটুকু ক্ষমতাশীল হলে একজন মানুষ নিজের বাড়িতে জেনারেটর রাখে। মহারাজার আরেকটি গুণ ছিল, তিনি কিন্তু প্রচুর বই পড়তেন। সেই বাড়িটিতে প্রচুর বই ছিল। বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চলো বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায়ই বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসতো। কত বিচিত্র শব্দ আসতো বন থেকে, আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। একদিন কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল। লক্ষণ ভালো নয়, নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছি। তারপরও ম্যালেরিয়া ধরবে কেন? যেহেতু হুমায়ুন আহমেদ জঙ্গলে থাকতেন, অর্থাৎ যে বাড়িটিতে থাকতেন সেই বাড়িটি জঙ্গলে ছিল, সেহেতু হুমায়ুন আহমেদের বাবা প্রায় প্রতিদিন বিকালেই কিন্তু হুমায়ুন আহমেদকে নিয়ে জঙ্গলে বের হতেন শিকারে, কাঁধে বন্দুক নিয়ে। কাঁধে বন্দুক নেওয়ার কারণ কি ছিল? কাঁধে বন্দুক নেওয়ার কারণ ছিল ওখানে বাঘের আনাগোনা ছিল, চিতাবাঘের আনাগোনা, যে কারণে বাঘের জন্য তারা কাঁধে বন্দুক নিয়ে বের হতো। একদিন হুমায়ুন আহমেদের প্রচন্ড জ্বর এলো। যেহেতু জঙ্গলে কিন্তু প্রচুর মশা পোকামাকড় থাকে। জ্বর যখন এলো হুমায়ুন আহমেদের, তখন হুমায়ুন আহমেদের বাবা মা দুজনেই মনে করলেন হুমায়ুন আহমেদের বুঝি ম্যালেরিয়া হয়েছে। কারণ হুমায়ুন আহমেদের প্রচন্ড জ্বর হলো, সেটা আবার কাঁপুনি দিয়ে। তখন তারা ভাবছে যে ম্যালেরিয়া হবে কেন? তারা তো নিয়মিত ম্যালেরিয়ার ওষুধ নিচ্ছে, প্রতি রবিবারে কুইনাইন ওষুধ, সেই ওষুধটি কিন্তু তারা নিচ্ছে, তাহলে কেন তাদের ম্যালেরিয়া হবে? তো চলো পরবর্তী অংশে দেখে নেই লেখক আরো কি কি মজার বিষয় এখানে উল্লেখ করেছেন। বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন। শুনে আমার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব। তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো। যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীতই না লাগে? শীতের জন্যই বোধ হয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে, দেখতে বড় অদ্ভুত লাগে। একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। কি আশ্চর্য অনুভূতি! হুমায়ুন আহমেদের যখন প্রচন্ড জ্বর এলো তখন তার বাবা চিন্তা করলো যে এই যে জঙ্গলে এত প্রকার সমস্যা, এই সমস্যা নিয়ে আসলে এখানে থাকা যাচ্ছে না, আমরা এখান থেকে অন্যত্র বদলির চেষ্টা করব, অন্যত্র চলে যাব। কিন্তু হুমায়ুন আহমেদ এই ব্যাপারটাতে একদমই একমত হতে পারছিলেন না। হুমায়ুন আহমেদের খুব ভালো লাগছিল এই জঙ্গলে থাকতে, এত সুন্দর পরিবেশে খুব ভালো লাগছিল তার, যে কারণে তিনি একবার নিজে নিজে চিন্তা করলেন যে ম্যালেরিয়ায় যদি মরতে হয় সে এখানেই মরবে, কিন্তু সে কোথাও যাবে না।
এখানে কিন্তু একটি অসুখের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ম্যালেরিয়া। এখানে কিন্তু তার বিবরণ দেওয়া হয়েছে যে কেমন লাগে অসুখের সময়। হুমায়ুন আহমেদ এখানে বলছে যে যখন জ্বর আসে তখন কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সব কিছু ছোট মনে হয়, চোখের সামনে সবকিছু ঝাপসা, সবকিছু ছোট মনে হয়। তখন নিজেকে, অর্থাৎ হুমায়ুন আহমেদ ভাবছে যে তখন নিজেকে দৈত্যের মতো মনে হয়। শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত। আমরা সবাই জানি কখন জ্বর আসবে। সেই সময়ে লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগেভাগেই বিছানায় শুয়ে পড়ি। প্রতিদিন ভোরে 3 ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি। এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম। না, আমাদের কুকুর নয়, মহারাজার কুকুর। তার নাকি অনেকগুলো কুকুর ছিল, তিনি সবকটাকে নিয়ে যান, কিন্তু এই কুকুরটিকে তিনি নিতে পারেননি। সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। শিক্ষার্থীরা দেখো, হুমায়ুন আহমেদের জ্বর আসার পরেই তার সব ভাই বোনেরই কিন্তু পালা করে জ্বর আসতে লাগলো। একজন জ্বর থেকে উঠলে আরেকজন জ্বরে পড়ে যায়, অর্থাৎ একজনের জ্বর ভালো হওয়ার সাথে সাথে দেখা যায় আরেকজন জ্বরে আক্রান্ত হচ্ছে। হুমায়ুন আহমেদ এখানে একটা সুন্দর স্মৃতি উল্লেখ করেছেন। দেখো, তিনি বলছেন হুমায়ুন আহমেদ তার 3 ভাই বোনের সাথে প্রতিদিন ভোরবেলা মন্দিরের চাতালে বসে রোদ পোহায়, একসাথে গল্পগুজব করে। এখানে তাদের সাথে সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার কিন্তু একটি কুকুরের নাম। এই যে কুকুরটি তাদের সাথে সঙ্গ দেয়, এই কুকুরটি কিন্তু তাদের কুকুর নয়, অর্থাৎ কুকুরটি হচ্ছে এই বাড়িটি যার, অর্থাৎ মহারাজের কুকুর। তিনি বেশ কিছু কুকুর পালন করতেন, কিন্তু তিনি যখন ইন্ডিয়া চলে যান তখন কুকুরগুলোকে তিনি তার সাথে নিয়ে যান। শুধু একটি কুকুর, এই যে বেঙ্গল টাইগার, এই কুকুরটিকে কিন্তু তিনি তার সাথে নিয়ে যেতে পারেননি, কারণ এই কুকুরটি বেশ বয়স্ক ছিল এবং বয়স্ক থাকার কারণে এই বাড়ির প্রতি, এই রাজবাড়ির প্রতি কুকুরের একটা টান ছিল। এই রাজবাড়িটি ছেড়ে এই কুকুর কোথাও যাবে না। মা তাকে দুবেলা খাবার দেন, মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিতে হয়। শুধু তাই না, খাবার দেবার পর তাকে মুখে বলতে হয় খাও। খানদানি কুকুর, আদব কায়দা খুব ভালো, তবে বয়সের ভারে সে কাবু। সারা দিন বাড়ির সামনে শুয়ে থাকে, হাই তোলে, ঝিমোতে ঝিমোতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এই যে বেঙ্গল টাইগারের কথা এখানে উল্লেখ করা হলো, এই বেঙ্গল টাইগার অর্থাৎ এই কুকুরটির কিন্তু কিছু ভালো অভ্যাস ছিল। খানদানি কুকুর, ভালো অভ্যাস তো থাকবেই। ভালো অভ্যাসগুলো কি? এই কুকুরটি কিন্তু মাটিতে যদি খাবার দেয়া হতো তিনি কিন্তু খেতেন না। কুকুরকে অর্থাৎ বেঙ্গল টাইগারকে থালায় করে খাবার দিতে হতো এবং বলতে হবে খাও। যতক্ষণ পর্যন্ত না বলা হচ্ছে খাও, ততক্ষণ পর্যন্ত কুকুরটি খাবার খাবে না। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল। মা এসে আমাদের মাঝখানে শাহিনকে, আমার ছোট ভাই, বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। এখানে আমরা একটি শব্দ দেখতে পেলাম, শব্দটি হচ্ছে চাতাল। চাতাল অর্থ হচ্ছে উঠান। এই অংশটুকুতে উল্লেখ করা আছে হুমায়ুন আহমেদ যেখানে বসে প্রতিদিন তার 3 ভাই বোনের সাথে বসে থাকতো, সেখানেই কিন্তু বসে আছে মন্দিরের চাতালে, অর্থাৎ উঠোনে বসে আছে। সেখানে সবার মাঝখানে হুমায়ুন আহমেদের যে সবচেয়ে ছোট ভাই, সেই ছোট ভাই নাম হচ্ছে শাহিন, তাকে তার মা বসিয়ে দিয়ে গেলেন। সব ভাই বোনদের দায়িত্ব দিলেন তারা যেন ছোট ভাইকে অর্থাৎ শাহিনকে দেখে রাখে। তো চলো পরবর্তী অংশে দেখে নেই তারপর কি হলো। মা চলে যাবার পরপরই হিস হিস শব্দে পেছনে ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না। মন্দিরের বদ্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড এক কেউটে সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। আমরা 3 ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়লো সাপটির ওপর। ঘটনা এত দ্রুত ঘটলো যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে। এক সময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলেছে। বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়, যেন কিছুই হয়নি, নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করলো। দেখো, এই অংশে কিন্তু একটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। মূলত আমরা যেই গল্পটি পড়ছি নিয়তি, এই গল্পটির আকর্ষণটাই হচ্ছে এই জায়গাটুকুতে। দেখো এখানে কি ঘটনার কথা উল্লেখ আছে।
হুমায়ুন আহমেদ তার ভাই বোনদের নিয়ে বসেছিল মন্দিরের চাতালে উঠোনে। সেই সময় তার মা ছোট ভাইকে দিয়ে গেল, ছোট ভাইকে দিয়ে বলে গেল তারা যেন ছোট ভাইয়ের উপরে নজর রাখে, এবং তার মা চলে গেল। তার মা, হুমায়ুন আহমেদের মা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি সাপ তাদের সামনে হাজির হলো। সাপটি ফনা তুলছে, হুমায়ুন আহমেদ তার ভাই বোনদের নিয়ে দূরে ছিটকে গেল, কিন্তু ছোট যে বাচ্চাটি অর্থাৎ হুমায়ুন আহমেদের যে সবার ছোট ভাই শাহিন, তাকে ওখানে বসিয়ে রেখে গিয়েছিল। হুমায়ুন আহমেদের ছোট ভাই শাহিনকে কিন্তু কেউ সরিয়ে ওখান থেকে নিয়ে যায়নি। সাপটি দেখে হুমায়ুন আহমেদের ছোট ভাই অত্যন্ত খুশি হলো, যেহেতু ছোট মানুষ, সাপ দেখে খুশি হওয়াটাই স্বাভাবিক। তিনি কিন্তু কোনো ভয় পাচ্ছিলেন না। সাপটি যখন হুমায়ুন আহমেদের ছোট ভাইয়ের কাছে আসছে, ঠিক তখনই বেঙ্গল টাইগার কুকুরটি যে পাশে বসা ছিল, কুকুরটি কিন্তু সাপের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ফনাটি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে বেঙ্গল টাইগার তার জায়গায় এসে আবার বসে, যেন কোনো কিছুই হয়নি। তো চলো এরপর দেখি আসলে ঘটনাটা কি হলো। সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না, সম্ভবত কামড়ায়নি, কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়লো এবং দগদগে ঘা দেখা দিল। এ থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ না। আরো 2 দিন কাটলো। কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে, তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল। গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। প্রথম অংশে আমরা দেখেছিলাম যে কুকুরটি স্বাভাবিক ছিল, কিন্তু আস্তে আস্তে সময় যখন বাড়তে লাগলো তখন কুকুরটির অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। তার শরীর থেকে যে লোমগুলো ছিল সেগুলো আস্তে আস্তে খসে পড়তে লাগলো, এবং পরবর্তী দিন যেটা হলো সেটা আরো ভয়াবহ। তার গা অর্থাৎ শরীর পচে মাংসের গন্ধ বের হতে লাগলো। এখান থেকে তোমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছো যে কুকুরের শরীরে সাপের কামড় একটু দেরিতে কাজ করে, বিষক্রিয়াটা একটু দেরিতে কাজ করে, যে কারণে 2 দিন সময় লেগেছিল কুকুরের নিস্তেজ হতে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যখন সাপটিকে আক্রমণ করলো কুকুরটি, তখন কিন্তু সাপটি তাকে কামড় দিয়েছিল। বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমার চোখের সামনে পরপর 2টি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠেছেন। তবু শান্ত গলায় বললেন যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম, একে বলে নিয়তি। কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো। নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন। রাগে দুঃখে অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। কুকুরটির অবস্থা এত খারাপের দিকে যাচ্ছিল, যেটা দেখে হুমায়ুন আহমেদের বাবা তিনি হুমায়ুন আহমেদের মাকে ডেকে বললেন, আমি এই কুকুরটির কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমাকে একটি বন্দুক এনে দাও। বন্দুক দিয়ে পরপর 2টি গুলি করলো কুকুরটির শরীরে এবং কুকুরটি মারা গেল। মারা যাওয়ার পরে কিন্তু হুমায়ুন আহমেদের বাবা খুব কষ্ট পেলেন, কারণ এই কুকুরটি তার ছেলের জীবন, ছোট ছেলের জীবন রক্ষা করেছে, কিন্তু কিছুই করার ছিল না। কুকুরটির অবস্থা এত খারাপের দিকে যাচ্ছিল যে কুকুরটির কষ্ট হুমায়ুন আহমেদের বাবা সহ্য করতে পারছিলেন না। পরবর্তীতে হুমায়ুন আহমেদের বাবা গুলি করে মেরে ফেলার কারণে হুমায়ুন আহমেদ খুব রাগ করলেন এবং রাতে ভাত না খেয়ে থাকলেন। পরবর্তীতে হুমায়ুন আহমেদের বাবা হুমায়ুন আহমেদকে কাছে ডেকে নিলেন। তো চলো পরবর্তী অংশে গিয়ে দেখি হুমায়ুন আহমেদের বাবা এরপর হুমায়ুন আহমেদকে কি বলেছিলেন। 2জন চুপচাপ বসে আছি, চারদিকে ঘন অন্ধকার, তক্ষক ডাকছে, বাড়ির চারপাশে আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছুই তার মনে ছিল, মনের ভাব প্রকাশ করতে পারলেন না। এক সময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলেছেন। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। এখানে আমরা একটি শব্দ পেলাম, সেটি হচ্ছে তক্ষক। তক্ষক অর্থ হচ্ছে অত্যন্ত বিষধর সাপ। এই অংশটি পড়ে তোমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছো নিশ্চয়ই, যে হুমায়ুন আহমেদ খুব কষ্ট পেয়েছেন কুকুরটিকে মেরে ফেলার কারণে। তার বাবার প্রতি তার প্রচন্ড রাগ হচ্ছিল ঠিকই, তিনি চিন্তা করছিলেন বারবার যে আমার ছেলেকে এই কুকুরটি বাঁচিয়েছে, আমি এই কুকুরটিকে মেরে ফেললাম। তার মনেও কিন্তু কষ্ট ছিল, কিন্তু কিছুই করার ছিল না। কুকুরটির কষ্ট দেখেই কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। তো শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের পাঠ্যপুস্তকে যে মূল ভাব দেওয়া আছে সেই মূল ভাবটা এক নজরে দেখে নেই।
বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে নিয়তি নামক গল্পটি সংকলিত হয়েছে। লেখকের ছোটবেলায় বাবার চাকরি সূত্রে জগদলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহী করে এখানে বর্ণনা করা হয়েছে। জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে রক্ষা করে। সাপটিকে মেরে ফেললেও কুকুরটিও সাপের কামড় খায়। সাপের কামড়ের বিষক্রিয়ায় আক্রান্ত কুকুরটির পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে বেদনার সঞ্চার করে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের গল্পটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করলাম। নিয়তি গদ্যটি পড়ে আমরা লেখক কি বোঝাতে চেয়েছেন সেটি নিয়েও আজকে আলোচনা করলাম এবং এখান থেকে মূল ভাব নিয়েও আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। আজকের ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখো। ধন্যবাদ।